23 তারিখে যে প্রথম ভোট 152টি কেন্দ্রের, তার মনোনয়নের শেষ দিন আজ। ভারতের সংবিধান অনুযায়ী কে ভোটার হবে না হবে তা ঠিক করার একমাত্র দায়িত্ব নির্বাচন কমিশনের। দেখুন, ভারতের সংবিধানের 326 ধারায় একদম স্পষ্ট করে বলা আছে কে ভোটার হবে, কে ভোটার হবে। কি করে আপনি বিশ্বাস করছেন যে ভারতের 140 কোটি মানুষের প্রত্যেকেরই পাসপোর্ট থাকবে? কেনই বা থাকবে? 52 সেকেন্ডে সেটা সম্পন্ন করা যায় কিনা, 60 লাখে সত্যি 60 লাখ করে ডিসপোজ হবে, এটা একটা ফ্যাসিস্ট ডিজাইন। আমি তাকে বাদ দেব বলে বাদ দিয়েছি, এটা কিভাবে হচ্ছে? নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আমরা যখন এই অনুষ্ঠানটা করছি তার কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলাটির শুনানি শেষ হয়েছে। সেই মামলাটিতে যে সমস্ত নির্দেশ সুপ্রিম কোর্টের কাছ থেকে এসছে, তার মধ্যে যেমন অনেকগুলো নতুন নতুন বিষয় আছে, তেমন অনেকগুলো অস্পষ্টতাও রয়েছে, যেগুলো সাধারণ মানুষের কাছে খুব বড় প্রশ্ন এখন। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই আলোচনাটা শুরু করব। এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আনন্দবাজারের প্রাক্তন সাংবাদিক এবং প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক কাজী গোলাম গাউস সিদ্দিকী এবং নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে অনিন্দ্য ভট্টাচার্য। এবং অনিন্দ্য বাবু আমাদের অত্যন্ত প্রিয় একজন লেখক এবং এই সমস্ত নাগরিক সমাজের যে সমস্ত আন্দোলনগুলোর মধ্যে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত থাকেন, তিনি সমাজকর্মীও বটে। তো আমরা ধাপে ধাপে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি কাজীদার কাছে আসব। কাজীদা, আপনি আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশগুলো দেখলেন, তার মধ্যে দুটো দিক আছে। আমি বলবো যেটা প্রথমে হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশগুলোর মধ্যে যেগুলো খুব উল্লেখযোগ্য সেটা যদি বলেন, এবং তার মধ্যে অস্পষ্টতা কোথায় সেটা যদি পরের ধাপে বলেন। আগে প্রথমে নির্দেশগুলো, কাজীদা। আমি সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে বলছি, আজকের সুপ্রিম কোর্টের যে বক্তব্য সেখানে সরাসরি কিছু বলা হয়নি, শুধু এইটুকুই বলা হয়েছে যে কাজ শেষ করার মতন পরিস্থিতি তৈরি করতে হবে। এখন পর্যন্ত যে 26 লক্ষের মতন ভোটার অ্যাডজুডিকেশনের বিবেচনার পরেও বাকি রয়ে গেছেন, 19 জন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের দিয়ে সেই ট্রাইব্যুনাল গঠন করে সেইখানে গোটা বিষয়টা নিষ্পত্তি করতে হবে। দ্বিতীয়ত, এই প্রসঙ্গেই তারা মন্তব্য করেছেন যে একসঙ্গে 26 লক্ষ লোকের যদি শুনানি করা হয় তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এবং সেই বিশৃঙ্খলা সৃষ্টি হলে আমরা জানি এটা প্র্যাকটিক্যালি রাজ্য সরকারকে হুমকি দিয়ে বলা, আমরা জানি কি ব্যবস্থা নিতে হবে। এছাড়া সেইভাবে কোনো কথা নেই। এছাড়া যেটুকু বলা হয়েছে সেটা হচ্ছে যে ইতিমধ্যেই অ্যাডজুডিকেশনের যে কাজ শেষ হয়েছে তাও সম্পূর্ণ হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে 26,000-এর মতন বিবেচনাধীন ভোটাররা এখনো বিবেচনাধীন আছেন, এবং নাকি 2 ঘন্টার মধ্যে তাদের বিচার নিষ্পত্তি হয়ে যাবে। আজকে রাত্রির মধ্যে তারা ফাইনাল লিস্ট করবেন, পাবলিশ করবেন। মাথায় রাখতে হবে যে আমাদের 23 তারিখে যে প্রথম ভোট 152টি কেন্দ্রের, তার মনোনয়নের শেষ দিন আজ। আইন অনুযায়ী যেদিন মনোনয়ন শেষ হচ্ছে সেই দিন নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে যে শেষ পর্যন্ত মানে চূড়ান্ত ভোটার তালিকাটা কি হলো। স্বভাবতই যে প্রশ্নটা উঠে গেছে, ট্রাইব্যুনাল এখনো সম্পূর্ণ কাজ শুরু করেনি। একজনের বিশেষ হ্যাঁ, আমি তো একটাই জানি, দুটো কেস করেছে আজকে, একটা দুটো কেস করেছে। আজকেরটাও কি পাস করে গেছে আমি জানি না, এটা আমি এখনো তার ফলাফল আমি জানি না, কিন্তু আজকে পাস করে গেছে দুজনেই প্রার্থী। তাহলে দুজনেই পাস করে গেছে, আজকেরটাও পাস করে মুস্তাকিন।
100% স্ট্রাইক রেট বলা যেতে পারে, 2-2। হ্যাঁ, সেইটাই তো বলতে চাইছি যে তাহলে বাকি থাকলো 23 আহ, লক্ষ, বাকি থাকলো প্রায় 23 লক্ষ। 23 লক্ষ। মানে আমি যেটা বলতে চাইছি যে সুদক্ষ গৃহিণী কিন্তু ভাত সব কটা টিপে দেখেন না, দেখেন একটা ভাত, তারপরেই বুঝতে পারেন যে ভাতটা হয়েছে কি না। তো আমাদের ট্রাইব্যুনালের সূচনায় পরপর দুটো উইকেট থেকেই তো আমরা বুঝতে পারছি যে কি হতে যাচ্ছিল এবং হ্যাঁ, কি হতে যাচ্ছে। না তার কিন্তু চেয়ে একটা বড় প্রশ্ন কথা আছে যেটা, কাজীদা, কাজীদা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেটা আজকে সুপ্রিম কোর্টে উঠেছে এবং সুপ্রিম কোর্ট তার একটা নিদানও দিয়েছে। সেটা হচ্ছে যে আমরা আগেই জেনেছিলাম যে ট্রাইব্যুনালের যে 19 জন প্রাক্তন বিচারপতি যারা কাজ করবেন, তারা কিসের ভিত্তিতে কাজ করবেন, তাদের যে প্রসিডিওরটা কি হবে, তাদের যে হ্যাঁ, অপারেশনাল প্রসিডিওর কি হবে। 19 জন তো একটা 19 নতুন রকম ভাবে হবে। কমিটি করতে তো বলেছে। সেইটার একটা প্রশিক্ষণ নির্বাচন কমিশন দিতে গেছিল। সেখানে আমরা যেটা শুনতে পেরেছি, অভিযোগ হচ্ছে সেখানে মতবিরোধ হয় এবং সেই বিচারপতিরা সেই নির্দেশ যথাযথ যুক্তিযুক্ত বলে মনে করেননি অনেক ক্ষেত্রেই, মনে তাই তারা করেননি অনেকে আগেই। বেরিয়েও যায়। এই বিষয়টি হাইকোর্টের কাছ থেকে আজকে সুপ্রিম কোর্ট জেনেছেন এবং জানার পরে আজকে হাইকোর্ট যে নির্দেশটা দিয়েছে সেটা হচ্ছে আজকে এবং এর সুপ্রিম মধ্যেই কোর্ট একটা, হ্যাঁ, সুপ্রিম কোর্ট এই বিষয়টিকে কমিটি কোর্টে কমিটি করে কমিটি তারা করে ফাইনাল তারা একটা করবে ঠিক যাতে করবে ফর্মুলা। 19 জন। এবং এর মধ্যে কিন্তু যেটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে যে এর মধ্যে নির্বাচন কমিশনকে কিন্তু ঢোকানো হয়নি। অতএব হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি ঠিক করবেন যে কিভাবে এই বিচারের নিষ্পত্তিটা হবে। এটা আমার কাছে একটু হ্যাঁ, উল্লেখযোগ্য মনে হচ্ছে। আপনি ট্রাইব্যুনালের আপনি এটাকে বিশ্লেষণ করতে পারেন। কমিটি ঠিক করবে। আমরা হ্যাঁ, পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই দেখছি যে নির্বাচন কমিশন বারবার আহ, সুপ্রিম কোর্টের কাছে তাদের এখতিয়ার খইয়ে যাচ্ছে। আমি আপনাকে আমাদের আগের অনুষ্ঠানে বলেছিলাম যে ভারতের সংবিধান অনুযায়ী কে ভোটার হবে না হবে তা ঠিক করার একমাত্র দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু পশ্চিমবঙ্গের এই 60 লক্ষ যে বিচারাধীন ভোটার রয়ে গেলেন, তাদের ভোটাধিকার থাকবে কি থাকবে না সেটা নির্বাচন কমিশনের এখতিয়ারেরই বাইরে চলে গেছে। জুডিশিয়ারি যেটা বলবে তাকে সেটাই মেনে নিতে হবে। দ্বিতীয় পর্বেও যে 26 লক্ষর মতন লোক বাদ রয়ে গেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশনের এখতিয়ার থাকছে না। এইটা ঠিক, শুধু আজকে না, আমরা দেখেছি যে এই যে ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে, তার প্রথম থেকেই প্রায় প্রথম থেকেই নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেই নিয়ে মতভেদ আছে। আমরা একজনকে জানি, যদিও তিনি বলেছেন যে আমি ঝাড়খণ্ডে থাকি, বিচারপতি তপন সেন। তো তিনি তো তাকে নিজেকে উইথড্র করে নেওয়ার কথা বলেছেন। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে যে বিচারকদের ট্রেনিং নির্বাচন কমিশন কেন দেবে? ঠিক। কি মানে এটা খুব অতিরিক্ত কি আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এবং যে যে ঘটনাটা ঘটেছে আমাদের অ্যাডজুডিকেশন থেকে, যে বিচারকরা যে ই করেছেন, সেখানেও কিন্তু নির্বাচন কমিশন ট্রেনিং দিয়েছে। আর তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে তাদের কাছেও প্রকারান্তরে নির্দেশ দেয়া হচ্ছে। সেইটা কতটা সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু ট্রাইব্যুনালের সূচনার যে দুটি বলেই ছক্কা, তারপরেও যদি 45% লোকের নাম বাদ দিয়ে থাকে, তাহলে মমতা ব্যানার্জির অভিযোগটা সেটাই, বোধহয় এটা খুবই তদন্ত করার গুরুত্বপূর্ণ, প্রয়োজন আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বললেন। তার কারণটা হচ্ছে যে বিচারপতিরা একজনের লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটার জন্য প্রশিক্ষণের কি আছে? তারা তো এইটা খালি দেখবেন যে মেহতাব বানানটা মেহতাব হয়ে গেছে আইনসঙ্গত কিনা, ভাবে এটা এটা এইটা আইনসঙ্গত দেখবেন, ভাবে তার আছে পাসপোর্ট আছে কিনা, তার, হ্যাঁ, তার অন্যান্য দলিল আছে কিনা, সেইগুলো তারা দেখবেন। ডকুমেন্ট। তো না, এর জন্য আমার কিছুই দরকার নেই, আমার পাসপোর্টও দরকার নেই, কারণ আমার সবার পক্ষে পাসপোর্ট করা তো সম্ভব না। ঠিক দেখুন, ভারতের সংবিধানের 326 ধারায় একদম স্পষ্ট করে বলা আছে কে ভোটার হবে, কে ভোটার হবে না। যিনি ভারতের নাগরিক, যিনি মানসিক
ভাবে বিকল নন, এবং 18 বছরের বেশি। যাকে কোর্ট অভিযুক্ত করেছে, এমনকি যারা নির্বাচনী ফ্রড সাথে যুক্ত তারাও কিন্তু ভোটাধিকার পাবেন না, কিন্তু তাকে ভারতের নাগরিক হতে হবে এবং 18 বছর বয়স হতে হবে। ছিল 21, পরে এটা অ্যামেন্ডমেন্ট করে 18 বছর করা হয়েছে। কি করে আপনি বিশ্বাস করছেন যে ভারতের 140 কোটি মানুষের প্রত্যেকেরই পাসপোর্ট থাকবে? কেনই বা থাকবে? একটা সেই পাসপোর্ট জন্য করতে তো খরচ আছে। 11টা ডকুমেন্ট, পরে যেটা বাড়িয়ে 13 করা হয়েছে। 13 করা হয়েছে। তো এই 13টাই ডকুমেন্টস কেন বৈধ হবে? কেন তার পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারের দাবিটাকে গ্রাহ্য করা হবে না? কেন তার অন্যান্য নথি প্রমাণযোগ্য নথি হবে না? আমি আপনাকে একটা এক্সাম্পল, আমি এই কথাটা শুধু আগেও বলেছিলাম যে বহু মানুষ তাদের নাম পদবি পরিবর্তন করেন, তারা এফিডেভিট করেন ভারতের আইন অনুযায়ী। এইবার তার নাম 2002 সালে ছিল ধরুন কাজী গোলাম গৌস সিদ্দিকী, সে নাম পরিবর্তন করে হলো ধরুন কি বলবো, রাজু সিদ্দিকী। আমার কাজী গেল, পুরো নামটা বাদ গেল। আমি কিন্তু বেআইন কোনো কাজ করিনি, আমি তার জন্য কোর্টে গেছি, এফিডেভিট। এই এফিডেভিটটা কেন জোগাড় করা হবে না? লজিক্যাল ডিসক্রিপেন্সি যদি আমরা সাহায্য করতে যাই, তাহলে তো সেটাও করা উচিত। সুপ্রিম কোর্ট কিন্তু সেটাও পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছে, আপনি যেটা বললেন, যে এই হ্যাঁ, বিচারপতিরা, জাস্টিস যারা কাজ করবেন, তারা এই 11টা বা 13টা ডকুমেন্টের বাইরেও অন্য ডকুমেন্ট নিতে যেটাও পারবেন। প্রয়োজন মনে করবেন নিতে পারবেন, হ্যাঁ, এই কথাটা আগেও বলেছিলেন। হ্যাঁ, কিন্তু এখানে আমার নির্বাচন কাছে কমিশনের একটা কোনো জারি জুরি কাটছে না। খাটছে না। আমার কাছে একটাই প্রশ্ন, শুধু আমার কাছে কেন, আমাদের প্রাক্তন চিফ ইলেকশন মুখ্য নির্বাচনী মানে কি বলবো, ওদের কমিশনার কুরেশি সম্প্রতি এর আগেও বলেছেন যে এই নির্বাচন কমিশনারের আগে 7টা নির্বাচন কমিশনার পেরিয়ে গেছেন 20 বছরে। তারা কিন্তু এটা কোনদিন প্রয়োজন মনে করেননি এটা করার, কারণ তাদের একটা নৈতিক দায় হচ্ছে প্রতি বছর ভোটার তালিকা রিভিউ করা হয়, তাতেই তার বাদ দেওয়া এবং সংযোজন করার কথা। আমরা সেটা করেন। কুরেশি সম্পর্কে পরে আসবো, কারণ কুরেশি সাহেব আজকেই একটি খুব বিস্ফোরক ইন্টারভিউ দিয়েছেন, যেটা নিয়ে আমরা আলোচনা করব এর পরের ধাপে। তার মধ্যে আমরা এই বিষয়টা একটু শেষ করে নিই। কাজী কুরেশি সাহেবের ওইখানে তিনি বলেছিলেন যে আমরা 7 জন এর আগের নির্বাচন কমিশনাররা কি ইডিয়েট ছিলাম, যে আমরা এগুলো একদম এই কথাটা আমার মনে পড়লো। আমি আপনার কাছে কুরেশি সাহেবের ব্যাপারটা নিয়ে পরে আসছি। এই কথাটা বলেছেন, আজও বলেছেন। হ্যাঁ, আমি কুরেশি সাহেবের ব্যাপারটা নিয়ে আজকের যে ইন্টারভিউতে তিনি বলেছেন, খুব ইন্টারেস্টিং কথা, আপনারা এটা শুনে খুব অবাক হবেন তিনি কুরেশি সাহেব কি কি বলেছেন। তার আগে আমি একটু ছোট্ট করে একটু অনিন্দ্যবাবুর কাছে যাব। অনিন্দ্যবাবু, আপনাকে যেটা আমরা দেখলাম যে এই দুটো কেসে, প্রথম কেসটা যদি আমরা ধরি, যে ট্রাইব্যুনালের প্রথম কেস, যে কংগ্রেসের প্রার্থী ফারাক্কার, হ্যাঁ, তার নামে হ্যাঁ, তাকে যে কারণে বাদ দেওয়া হয়েছিল, হ্যাঁ, সেইটা যদি আপনি একটুখানি উল্লেখ করে তার বিশ্লেষণ করেন। হ্যাঁ, এইটা যদি একটু আপনি বিশ্লেষণ করেন, যে এইরকম লজিক্যাল ডিসক্রিপেন্সি যার সমস্ত কিছু আছে, যিনি এখানে 2002 সালের ভোটার ছিলেন, 2002 সালের ভোটার ছিলেন, তার পাসপোর্ট আছে, তার অন্যান্য ডকুমেন্টস আছে, তারপরেও আসলে আমার মনে হচ্ছে যে কোনো বাধ্যবাধকতা কাজ করছে না। আমি এখানে বলতে চাইছি না যে নির্বাচন কমিশনেরই কোনো নির্দেশ আছে, আমি বলতে চাইছি যে এক একজন বিচারককে যে পরিমাণ দৈনন্দিন এক একজনের সিদ্ধান্ত নিতে হয়েছে, তাতে তাদের পক্ষে বাস্তবোচিত ভাবে সেটা করা সম্ভব ছিল না। কারণ ধরুন একটা বিচারপতি এবং এই যে 26,19 জন বিচারপতি, আমি একটা হিসেব করে দেখছিলাম, তাতে দেখা যাচ্ছে যদি 15 দিনে এটা করতে হয়, তাহলে পার ডে এক একজনকে 900
22টা করে 9,122টা করে ডিসপোজ আপ করতে হবে। এটা কি সম্ভব? তাহলে সে একজন বিচারপতি 0.52 সেকেন্ড সময় পাচ্ছেন। তিনি কি কি দেখবেন? তার 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল, তার ডকুমেন্টস আছে, এইবারের যে ফর্ম, ইনুমারেশন ফর্ম, তা আছে, এরপরে তিনি যতগুলো ডকুমেন্টস দিয়েছেন সবগুলো দেখবেন। মানে আমার পক্ষে হয়তো বিচারকদের অন্যরকম কোনো পদ্ধতিগত আছে কিনা আমি জানি না, যে তারা এক একটা করে করতে পারেন কিনা, কিন্তু সাধারণ মানুষের পক্ষে 5টা থেকে 6টা ডকুমেন্টস দেখে 52 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত আসাটা বোধহয় খুব যুক্তিযুক্ত হয় না, যদি না আমি আগে থেকে ডিসিশন দিয়ে থাকি। হ্যাঁ, কাজীদা, আমি একটু আপনার কাছে আবার আসছি। আমি একটু অনিন্দ্য বাবুর কাছে আবার যাব। অনিন্দ্য বাবু, আপনি যেটা বলছিলাম যে এই যে নাম তালিকায় যেভাবে বাদ দেওয়া হলো, এই প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে এই যে দুটো কেস, প্রথম মামলাটা যে যেভাবে নিষ্পত্তি হয়ে গেল, সেইটাকে ধরে যদি আপনি এটাকে একটু বিশ্লেষণ করেন। হ্যাঁ, আমি গোটা বিষয়টাকে কোনোভাবেই যে একটা টেকনিক্যাল বিষয়, একটা ঠিক আছে নির্বাচন কমিশন একটা ভালো উদ্দেশ্যে কাজটা করতে গিয়েছিল কিন্তু কিছু জটিলতা তৈরি হয়েছে, এইভাবে আমি একেবারেই দেখছি না। 52 সেকেন্ডে সেটা সম্পন্ন করা যায় কিনা, 60 লাখে সত্যি 60 লাখ করে ডিসপোজ হবে, এটা একটা ফ্যাসিস্ট ডিজাইন। এই এসআইআর প্রক্রিয়াটাকে জ্ঞানেশ কুমারকে যখন নির্বাচন কমিশনার করে বসানো হলো, মুখ্য নির্বাচন কমিশনার করে 2023 সালে আইন পাল্টে, এবং তখন থেকেই তারা পরিকল্পনা করেছে, এবং লোকসভা নির্বাচনে বিজেপি যখন একটু ভরাডুবি হলো, একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, তারপর যে কটা রাজ্যে নির্বাচন হয়েছে তারা এই ভোটার লিস্টে ম্যানিপুলেশন করে অথবা এসআইআর এর নামে ম্যানিপুলেশন করে তারা ভোটে জিতছে। এটা তাদের ফ্যাসিস্ট ডিজাইন। এখন আপনি এমনকি ভোটের পরেও যে প্রার্থী ভো- মেহতাব শেখ, হ্যাঁ, হ্যাঁ মেহতাব শেখ, মেহতাব শেখের ব্যাপারে পরিষ্কার বোঝা গেল, মেহতাব শেখের যখন বিচার হলো, শিবজ্ঞানাম তার বাড়িতে বসে বিচার করেছেন, কারণ তার বিচারটা সম্পন্ন না হলে তিনি প্রার্থী পদ সাবমিট করতে পারছেন না। সেখানে বিচারপতি কিন্তু জিজ্ঞেস করলেন নির্বাচন কমিশনকে যে এর বাতিল হওয়ার কারণ কি। তখন যিনি নির্বাচন কমিশনের উকিল ছিলেন তিনি বলছেন, দাঁড়ান, আমি কারণটা বার করছি, জেনে বলছি। তখন উনি বোধহয় কোথাও ফোন টোন করেছেন, ওনাদের অফিসে ফোন টোন করে, বা ওরা অনেক সময় মেসেজ করে, ওর জুনিয়ররা জোগাড় করে, তারপর কিছুক্ষণ পরে বলছে না, কারণটা পাওয়া যাচ্ছে না, টেকনিক্যাল কারণে হ্যাঁ, টেকনিক্যাল কারণে কোনো কারণ পাওয়া ইন্টারেস্টিং, যাচ্ছে না। খুবই খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, তার কিন্তু মানে কোনো কিন্তু কারণই নেই, তার মানে কোনো কিন্তু কারণই নেই, তাকে বাদ দেওয়া, আমি তাকে বাদ দেব বলে বাদ দিয়েছি। এটা কিভাবে হচ্ছে? এটা এআই ম্যাপিং করে, এটা অন্য 4টে রাজ্যেও তাই করেছে, পশ্চিমবঙ্গ তাই করছে। ওরা একটা এআই ম্যাপিং করে বুথ ওয়াইজ যে আগের নির্বাচনের যে রেজাল্ট গুলো হয়েছে, সেখানে ওরা এআই ম্যাপিং করে দেখছে কোন কোন বুথে বিজেপি বিরোধী ভোটটা বেশি, মানে মোর দ্যান 50% অথবা মোর দ্যান 45%, আমি একটু বিজেপির ইন্টারাপ্ট ভোটটা করবো যেখানে কম। দর্শকদের সুবিধের জন্য। আমি একটু ইন্টারাপ্ট করব। সেটা হচ্ছে যে অনিন্দ্য বাবু যখন বলছেন এআই সম্পর্কে, তার একটা অন্য গুরুত্ব আছে, দর্শকদের সেটা জানিয়ে দিতে চাই যে অনিন্দ্য বাবু কিন্তু এআই সম্পর্কে একজন বিশেষজ্ঞ, এবং তিনি এআই সম্পর্কে যথেষ্ট লেখালেখি, তার অনেকগুলো বইও আছে এআই সম্পর্কে। অতএব তার কথাটার একটা গুরুত্ব অন্যরকম। অনিন্দ্য বাবু, আমি সরি আপনাকে ইন্টারাপ্ট হ্যাঁ, করলাম দর্শকদের সুবিধার জন্য। আপনি এআই ম্যাপিং নিয়ে বলছিলেন। হ্যাঁ, এআই ম্যাপিং করে তারা বুথ ওয়াইজ এআই অ্যাপ্লাই করে তারা দেখেছে কোন কোন বুথে বিজেপি বিরোধী ভোটটা বেশি সংখ্যায় পড়ে। সেটা কোনো জায়গায় কংগ্রেস পেতে পারে, তৃণমূল পেতে পারে, বা অন্য রাজ্যে অন্য বিরোধী পার্টি পেতে পারে। সেইখানে তারা র্যান্ডামলি তারা ভোটারদের বাদ দেওয়ার একটা পরিকল্পনা করেছে, যে এখান থেকে 300 ভোটার বাদ দাও। তাহলে 300 ভোটার বাদ দিলে দেখা যাবে হয়তো বিজেপিরও 30টা ভোটার বাদ গেছে, কিন্তু বেশি বাদ যাবে বিরোধী। ফলে এইটাই তাদের কিন্তু মেথড। এই মেথডটা অ্যাপ্লাই করে তারা পশ্চিমবঙ্গে যখন এই মেথডটা অ্যাপ্লাই করেছে, এই মেথডটা অ্যাপ্লাই করতে গিয়ে তারা পশ্চিমবঙ্গের তলার লেভেলে একটা ভীষণ প্রতিরোধ ফেস করেছে, যেটা অন্য রাজ্যে ফেস করে। সেটা হচ্ছে বিরোধী শক্তি, বিশেষ করে বিএলএদের ভূমিকা। বিএলএরা পিছন 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 গেছে, বিএলওদের সমস্ত বাড়ি বাড়ি মার্কিং করেছে এবং ভোটারদের মোবিলাইজ করেছে, এবং এমন ভাবে মানে বিএলএ তো নামগুলোকে সংগ্রহ করা হয়েছে যে যে ওই যে প্রথম দফায় যে 58 লক্ষ ভোটার হ্যাঁ বাদ দিয়েছিল, সে 58 লক্ষ ভোটার বাদ যাওয়াটা কিন্তু
অনেকটাই ফেয়ার ছিল, মানে কেউ মারা গেছেন, কেউ শিফটেড হয়েছেন, কেউ ইত্যাদি ইত্যাদি, মানে ওইভাবে যেটা ম্যাপিং করে এসআইআর যে হয়ে ভোটার থাকে, বাদ যেটা দিতে। 2002 হ্যাঁ, হয়েছিল, যেরকম হ্যাঁ, এসআরে যেটা একটা হয়, যেটা হয়, হ্যাঁ। এরা এটা প্রতি এরা বছরই তো হয়, কেন প্রতি বাদ দিতে বছরই করা পারেনি, হয়। কারণ অ্যাকচুয়ালি বাদ দেওয়ার কাজটা করে ইআরও। এবার ইআরও তো ওরকম আরবিট্রারিলি তো লিস্ট থেকে বাদ দিচ্ছে না, ফলে ওরা মাইক্রো অবজারভার বসালো ইআরওর ঘাড়ে। মাইক্রো অবজারভার বসালো, যে মাইক্রো অবজারভাররা তখন কি করছে, দিল্লি থেকে বাদ দিচ্ছে। তখন দিল্লি থেকে বাদ দিয়ে তারা 60 লক্ষ, মানে একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, নতুন টার্ম আনলো, আরেকটা বললো 5 লক্ষ আরো ডিলিটেড, মোট 65 লক্ষ তারা একটা গোলমালের মধ্যে ফেলে দিল। অর্থাৎ তাদের উদ্দেশ্যটাই ছিল তাই। ফলে তারপরে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হলো, তখন সুপ্রিম কোর্ট ওই মাইক্রো অবজারভারদেরকে অফ করে দিয়ে তারা একটা জুডিশিয়াল রিভিউ মতো তৈরি করলো, করে একটা হচপচ ব্যাপার দাঁড়িয়ে গেছে। এবারে এই হচপচ ব্যাপারটা করতে গিয়ে কিন্তু একটা সুপ্রিম জিনিস কোর্টও হচ্ছে, নাজেহাল হচ্ছে। এই জুডিশিয়াল যদি ইন্টারফিয়ারেন্সটা না হতো, তাহলে তো এই এই যারা এখন পাচ্ছেন, যারা পেয়েছেন, বা এই যারা এই ট্রাইব্যুনালে এখন পেতে শুরু করেছেন, এই দুজন, তারা তো পেতেন না, তারা তো এই নির্বাচন না, কমিশনের কাছ থেকে পেতেন সবটাই বাদ হয়ে যেত, 60 সবটাই বাদ লক্ষই হয়ে বাদ যেত। হয়ে সবটাই যেত, বাদ হয়ে যেত। 60 হ্যাঁ। লক্ষই এবং বাদ হয়ে এবং যেত, যেটা এবং মানে বিজেপি থেকে অনিন্দ্যবাবু, বারবার, মানে বিজেপি থেকে বারবার বলা হয়েছে 1.20 কোটি ভোটার বাদ যাবে। তো আগের 58 লক্ষ, পরের যে 65 লক্ষ মিলিয়ে কিন্তু এরকমই ফিগার আসছে, 1.20 কোটি আসছে। ফলে এইটা তাদের প্ল্যান করা ফিগার, এবার অনিন্দ্যবাবু, এই 60 লক্ষটাতে কি হলো, সুপ্রিম কোর্ট যেহেতু ইন্টারভেন করলো, অনিন্দ্যবাবু, আপনাকে অন্তত কাজীদা একটা প্রশ্ন 22-24 করতে লক্ষ চাইছে। লোক ঢুকে গেলেন। কাজীদা আপনাকে হ্যাঁ একটা প্রশ্ন অনিন্দ্যবাবু, করতে চাইছে। আপনাকে একটা ইনফরমেশন দিই, যে আপনি যদি মালদায় দেখেন, মালদার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে যে ভোটারের যে প্যাটার্ন, আমরা বলি ডেমোগ্রাফি, সেই ডেমোগ্রাফিটা কিন্তু এইবারের নির্বাচন কমিশনের এসআইআর এর নামে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। যেখানে 62% মুসলিম ভোট ছিল, সেখানে কেটে কেটে সেটাকে 48% নামিয়ে বাকিদের 65% তুলে দেওয়া হয়েছে। এরকম অভিযোগ কিন্তু বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এমনকি সার নামে যে একটি সংস্থা এই সব বিষয়ে রিসার্চ করছে, তাদেরও মন্তব্য তাই। তারা হয়তো 65%টা বলেনি, কিন্তু ডেমোগ্রাফিটা চেঞ্জ করা হয়েছে। কিন্তু আমার কি মনে হয় না, মানে আমাদের কি মনে হয় না যে এইভাবে নির্বাচন যেটা সম্ভব? অনিন্দ্যবাবু বলতে পারবেন না হচ্ছে বাদু। না, যদি 60 লক্ষ ভোটারের নাম যদি বাদ যেত, এইভাবে নির্বাচন 4টে হ্যাঁ, রাজ্যে তো জিতেছে ওরা, হ্যাঁ, যদি 60 লক্ষ হ্যাঁ, লোকের নাম বাদ যেত, তাহলে হয়তো নির্বাচন জিততে পারতো কিনা জানি না, তবে মোটামুটি কাছাকাছি একটা আসতো, মেজরিটির কাছাকাছি বিজেপি হয়তো চলে আসতো। কারণ ওই 60 লক্ষের মধ্যে দেখা যাবে 90%ই হচ্ছে বিজেপি বিরোধী ভোট, সেটা অন্য পার্টির হ্যাঁ, হতে পারে, বিজেপি বিরোধী ভোট। মানে, এবং এইটা, এইখানে তারা একটা, কিন্তু একটা মিনিমাম লেভেলে হলেও একটা ধাক্কা খেয়েছে, এবং এইটা টাকা যে তো ভালোই খেয়েছে, ইম্প্যাক্ট তার করেছে। কারণ হচ্ছে এখন এই না, 60 লক্ষর মধ্যে আহ, ধরুন 60% বলা হচ্ছে, 60% তারা পাশ করে গেছেন, তাদের নাম ভোটার তালিকায় না, সিক্সটি ঢুকে গেছে। পার্সেন্ট পাস না, করেনি, 45% পাস, 55, না 55, আমি 55% পাস করলে 55% পাস 45% করেছে, মাইনাস। 55% তার পাস মানে করেছে। প্রায় 27 লক্ষ পাশ করে গেছেন, আর 23 লক্ষ মতো হ্যাঁ, বাকি রয়েছেন। তাহলে প্রশ্নটা এখন দাঁড়ালো 23 লক্ষ নাম নিয়ে, এবং 23 লক্ষ নামটা বিচার করবেন এখন ট্রাইব্যুনালের 19 জন বিচারপতি, যাদের হাতে এখন এই 23 লক্ষ মানুষের ভাগ্য। এবার আমাদের যে প্রশ্নটা আমি কাজীদের কাছে করব, সেটা হচ্ছে যে আহ, নির্বাচন আর 15 দিন বাকি, প্রায় বলতে গেলে প্রথম দফার। তো এর মধ্যে এই 15 দিনের মধ্যে এই ট্রাইব্যুনাল কি করে, যেটা আপনি সংখ্যার হিসেবে বললেন, এটা তো করা সম্ভব কিনা প্রথমটা আপনি বলে দিয়েছেন, কিন্তু যদি না হয় তাহলে সেক্ষেত্রে এরা কি ভোট দিতে পারবেন না? আর যদি সেটা তারা ভোট দিতে না পারেন, তাহলে আবার সেই ডক্টর কুরেশির কথায় আসবো, কারণ তিনি পরিষ্কার যে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন আজকে, অবৈধ, তাতে তিনি অবৈধ হয়ে তিনি যাবে বলেছেন ভোটটা। যে কোনো বৈধ ভোটারকে বাদ দিয়ে যদি ভোট হয়, তাহলে সেটা অসাংবিধানিক। অসাংবিধানিক কথাটা তিনি উল্লেখ করেছেন। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? তা দেখুন, এইটা যেভাবে বিচারকদের দিয়ে করানো হচ্ছে, সেইভাবেই যদি করানো হয়, তাহলে 15 দিন কেন, 5 দিনও শেষ হয়ে যেতে পারে।
কারণ প্রথমেই সুপ্রিম কোর্ট বলেছিল যে বিচারাধীন যাদের নাম, তাদের নাম কেন বাদ দেওয়া হলো তার উল্লেখ থাকতে হবে। আমরা প্রথম ক্ষেত্রে মতাবের ক্ষেত্রে দেখলাম যে কমিশন এরকম কোনো তথ্যই দিতে পারলো না। এখানেও যদি হয় সেটা, তাহলে তার কিছু বলার থাকবে না। কিন্তু প্রশ্নটা উঠছে এইখানে, যেখানে আমি জানি না সুপ্রিম কোর্ট আবার 13 তারিখে ডেট দিয়েছেন, সেদিন বলবেন কিনা 23 তারিখে ভোট, যে ট্রাইব্যুনালে যারা পাশ করবেন, এই যে দুজন পাশ করে গেলেন, তারা তো নমিনেশন দেবেন, তাদের তো নোটিফিকেশন হয়ে গেছে, তারা ভোটার হয়ে গেছেন। বাকিরা কি ভোট দিতে পারবেন? কমিশন কিন্তু স্পষ্ট করেনি। তারা সেই গোল গোল কথা প্রথম দিন থেকে যা বলছে, আজও তাই বলেছে যে একজনও বৈধ ভোটার যেন বাদ না যায়, একজনও অবৈধ ভোটার যেন ভোট না দিতে পারে। আজকে যদি নোটিফিকেশন জারি হয়ে যায় 152টা, তারপরে ট্রাইব্যুনাল কাজ করবে, কি করে সেই আইনসঙ্গত ভাবে তারা ভোটার হবে? সেখানেও কি সুপ্রিম কোর্টকে তার বিশেষ অধিকার প্রয়োগ করতে হবে? তাহলে কি প্রশ্নটা উঠে যাবে না? যদি আমরা বিহার থেকে আজ পর্যন্ত দেখি, প্রতিদিনই শুনানি হচ্ছে, নিট আউটকামটা কি? আমরা বিহারের এসআইআর এর চূড়ান্ত রায় আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে পাইনি। আর 15 দিন পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন বাকি, তখনও বললো একটাও বৈধ ভোটার বাদ যাবে না, একটা অবৈধ ভোটার ভোট দেবে না, কিন্তু একবারও বললো না যে ট্রাইব্যুনালে পাশ করলে তারা ভোট দিতে পারবে কিনা। স্বভাবতই সাধারণ মানুষ, আমি না, বিশেষ করে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, যারা ভুক্তভোগী, তাদের কাছে এই প্রশ্নটা উঠে যাচ্ছে, সুপ্রিম কোর্ট কি চিরকাল ঝুলিয়েই রাখবে আমাদের? এই প্রশ্নটা কিন্তু আজকে বড় হয়ে দেখা দিচ্ছে। অনিন্দ্যবাবু, আমি এই প্রশ্নটারই উত্তর আপনি কিভাবে ভাবছেন যে এই যে যারা আজকে যে নির্দেশ হলো, সুপ্রিম কোর্টের যে নির্দেশগুলো হলো, যে ট্রাইব্যুনাল দ্রুত গঠন করতে হবে, তাদের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং যে প্রসিডিওর তৈরি করতে হবে, এবং তারা ঠিক করবেন যে এগুলো কিভাবে ঠিক হবে, তারপরে কি হবে। মানে যদি যারা বাদ যান, এই 23 লক্ষ লোক যারা বাদ যান, যারা এর মধ্যে নাম তুলে ফেলতে পারবেন, যারা পাশ করে যাবেন, তারা কি ভোট দিতে পারবেন বলে মনে হচ্ছে? না, আমি কিন্তু সুপ্রিম কোর্টের যখন প্রসিডিংসটা আমি আজকে শুনেছি, তখন প্রসিডিংস এর মধ্যে সুপ্রিম কোর্টের বেঞ্চ থেকে বলা হলো, সম্ভবত জাস্টিস বাগচি অথবা জাস্টিস সূর্যকান্তি হয়তো বললেন, আমি ঠিক, হ্যাঁ, কে বলেছেন এক্ষুনি মনে পড়ছে না, কিন্তু দুজনের মধ্যে একজন বললেন, আমি পরিষ্কার শুনেছি যে 15 তারিখ অবধি যে ট্রাইব্যুনালের যে সমস্ত তালিকাগুলো ক্লিয়ার হয়ে যাবে, সেগুলো 15 তারিখ অবধি যেগুলো ক্লিয়ার হবে, 17 তারিখে তার একটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, 5 দিন পরে ভোট হবে। 5 দিন কথাটাও বলেছে, 5 দিন পরে ভোট হবে, মানে 23 তারিখে ভোট হবে, 5 দিন পরে ভোট হবে, তার মানে 15 তারিখ অবধি ক্লিয়ারেন্স যা হবে, 17 তারিখে লিস্ট বেরোবে। অর্থাৎ এটা বাই ইমপ্লিকেশন, আমি ভেবেছিলাম হয়তো এটা তাদের হয়তো নির্দেশেও থাকবে, নির্দেশে তারা বলেননি, কিন্তু বাই ইমপ্লিকেশন আমি ধরে নিচ্ছি। আর যেহেতু 13 তারিখ সুপ্রিম কোর্ট মানে বসছে, 15 তারিখ অবধি মনে হয় ট্রাইব্যুনালে যত, মানে ফার্স্ট ফেজের জন্য, সেকেন্ড ফেজটা পরে অগ্রগতিটা দেখবেন, ট্রাইব্যুনালের অগ্রগতিটা দেখবেন। না, ফার্স্ট ফেজে ভোটের জন্য 15 তারিখ অবধি যতগুলো ক্লিয়ার হবে, সেই নামগুলোকে 17 তারিখ পাবলিশ করে, সেই নামগুলো হয়তো 23 তারিখ তারা ভোট দিতে পারবে। কিন্তু 15 তারিখেও যদি ওই যে যতজন আছে ততজনের যদি নাম ক্লিয়ার না করতে পারে ট্রাইব্যুনাল, এখন ট্রাইব্যুনাল এনম্যাসে ক্লিয়ার করে দিতে পারে, লটকে লট ক্লিয়ার করতে পারে, আবার 1 বাই 1 ধরে ধরে ক্লিয়ার করতে পারে, কারণ তারা ন্যাচারাল জাস্টিসের উপর চলবে। সেটা আজকেও সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিয়েছে, ট্রাইব্যুনাল এইটাই একটা ভরসার জায়গা, হচ্ছে ন্যাচারাল জাস্টিস। এইটাই একটা ভরসার জায়গা। যদি এটাও দেখা যায়, দুটো দিন যে দুটো কেস হলো, সেটা একটা ভরসা মানুষের একটু আসতে পারে। এটাই ভরসা যে মানে হাইকোর্টের জাজরা আছেন না, কিন্তু যে প্রশ্নটা থেকে যাচ্ছে 15 তারিখে, আমি তো ধরে নিলাম যে যে কজনের নাম ফার্স্ট ফেজে ক্লিয়ার হওয়া বাকি, তাদের হয়তো 100% হয়ে গেল, মানে আমি এক্সট্রিমে বলছি, তাহলে ক্লিয়ার হয়ে গেল। কিন্তু যদি দেখা যায় 70% হলো,
30% হলো না, তাহলে 30% বৈধ ভোটার তো বাদ হয়ে গেল। ফলে মানে সেখানে কিন্তু একটা সংশয় থাকছে। এইখানে সংশয় থেকেই এইখানে যাচ্ছে। দাঁড়িয়ে আমি কাজীদের কাছে আসবো। কাজীদা, আমরা সময় প্রায় শেষ হয়ে এসেছে, এবার সংক্ষেপে সারতে হবে। সেটা হচ্ছে ডক্টর কুরেশির, আমি যে ইন্টারভিউটা আজকের কথা বারবার উল্লেখ করছি আমরা, তো ডক্টর কুরেশি এখানে দুটো পথের কথা বলেছেন। যে প্রথমে তো বলেছেন যে এটা অসাংবিধানিক হবে যদি কোনো বৈধ ভোটার বাদ যায়, এরা তাদের বাদ দিয়ে যদি বাজে ভোটার। এবং সেখানে ওনার সলিউশন হিসেবে উনি যে দুটো কথা বলেছেন, একটা হচ্ছে পুরনো ভোটার লিস্ট ধরে ভোট হতে পারে একটা হতে পথ, পারে। অথবা এই যে এখন যারা এখনো যারা ছাব্বিশ বিচারাধীন রয়েছেন, মানে 60 লক্ষ তো আর 26 এখন নেই, লক্ষই এখন ধরে। এখন 23 লক্ষ, এখন এখন 26 লক্ষ। হ্যাঁ 23 বা 26 যাই হোক, এই 23 লক্ষকে এই ভোটের জন্য তারা, তিনি বলেছেন যে অ্যালাউ তাদের করে ভোট দেয়া। দেওয়ার অধিকার অধিকার দেওয়া হোক। জি। এবং তারপরে তাদের তাদের একই সঙ্গে প্রসেসটা চলতে থাকুক, পরবর্তী ভোটের ফাইনাল লিস্ট তৈরি হবে। এরকম একটা ইয়ের কথা তিনি বলেছেন। যেহেতু আহ কোনো মানুষকেই তার বক্তব্য না শুনে তাকে শাস্তি দেওয়া যায় না, এবং শাস্তি দেওয়া যতক্ষণ যায়। যতক্ষণ শাস্তি না হচ্ছে, যতক্ষণ তার কথা না শোনা হচ্ছে, ততক্ষণ ধরে নিতে হবে যে তিনি নিরপরাধ, সে তিনি বৈধ ভোট। দেশেরই না, বৈধ ভোটার। এক্ষেত্রে এক্ষেত্রে এই আইনটাই প্রয়োগ করার কথা বোধহয় সম্ভবত ডক্টর কুরেশি বলতে চেয়েছেন। তো আপনার এটা কি মত, এটা যদি আপনি খুব দ্রুত বলেন। না দেখুন, একটা কথা তো খুব সহজ সরল ভাবে বলা যাবে, যেটা সুপ্রিম কোর্ট বলছে একজনও বৈধ ভোটার যেন বাদ না পড়ে। কিন্তু যদি আমি যদি এটার মানে হিসেব করেও দেখি, যদি 1 লক্ষ ভোটার বাদ যায়, সাধারণভাবে ব্যতিক্রম 2, 5টা, 10টা থাকতে পারে। পশ্চিমবঙ্গের যে বিধানসভা ভোট বা সারা দেশেরই বিধানসভা ভোটে লক্ষাধিকের ডিফারেন্স হয় না। সেখানে আপনার 500 থেকে 40,000, 42,000 হয়। এই যে বিপুল সংখ্যক যে ভোটার বাদ পড়ে গেলেন, তাদের যদি অংশ দেওয়া যায়, তাহলে আপনি দেখবেন এক একটা ভোট কেন্দ্রে 5,000-এর মতন বেশি, 5,000-এর বেশি লোক আহ ভোট দিতে পারলেন কি পারলেন না। অর্থাৎ যারা যদি বৈধ ভোটার হতেন, তাহলে যে রেজাল্টটা হলো, সেই রেজাল্টটা হয়তো উল্টে যেতে পারতো। যদি উল্টে যেতে পারতো, তাহলে কিন্তু সরকার গঠনটাও অন্যরকম হতে পারতো। যদি সরকার গঠনটাই প্রভাবিত হয়ে যায়, তাহলে কি আমরা বলতে পারবো যে ভোটটা খুব বৈধ হয়েছে? আমরা খুব আহ দুহাত তুলে অভিনন্দন জানাবো যে খুব ভালো ভোট হয়েছে? আসলে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতাটা বারবার বারবার ধাক্কা খাচ্ছে, ধাক্কা যাকে শুধু খেয়েছেন, এখন বিশ্বাসই তো করতে তাদের, পারছি না। এখন তো কোর্টের কাছে চলে যাওয়ায় বিশ্বাসযোগ্যতা কিছু নেই বলেই মনে হচ্ছে। কারণ নির্বাচন হ্যাঁ, কমিশনের হাত থেকে তো আর প্রায় মূল ভোটার তালিকা তৈরির সমস্ত প্রসেসটা নিয়ে নিয়েছে এখন বিচার বিভাগ। এবং আমি যাকে বিশ্বাসই করি না, তার কাছে আমার সমস্ত সম্পদ গচ্ছিত রাখতে পারি? ভোটাধিকার তো সমস্ত সম্পদই, কারণ সেটা তো দেশ গড়া, সরকার গড়ার কাজ। আমার তো বটেই। আমাদের একদম সময় শেষ। আমরা অরিন্দ্র বাবুর কাছে শেষ একদম খুব ছোট্ট করে একটা যে প্রশ্ন আসবে, যেটা আপনি খুব গুরুত্ব দিয়ে বললেন যে এটা একটা ডিজাইন। এই ডিজাইনের ফায়দাটা যে যারা সত্যিই কি যারা চেয়েছিল, তারা কি সত্যি এই এখনকার যে পরিস্থিতি আজকের দিনের এই মুহূর্তে আমরা যখন আলোচনা করছি, তাতে কি সেই ডিজাইনের ফায়দাটা তারা পাবে বলে মনে হচ্ছে? অরিন্দ্র বাবু খুব সংক্ষেপে যদি বলেন। এখানে দুটো ফ্যাক্টর আছে। এক নম্বর হচ্ছে আহ, এই ডিজাইনের ফায়দাটা তারা যতটা পাবে ভেবেছিল ততটা সম্ভবত পাচ্ছে না, 1 নম্বর। আর যেটা 2 নম্বর হচ্ছে, এটার একটা ভীষণ রকমের সামাজিক ইম্প্যাক্ট কিন্তু তৈরি হয়েছে। ধরুন একটা পরিবারে, 4 জনের একটা পরিবার কি 6 জনের একটা পরিবার, তার মধ্যে দেখা গেল 2জনের নাম আছে, 4জনের নাম নেই, বা 4জনের নাম আছে, 2জনের নাম। তখন কিন্তু গোটা পরিবারটা, যাদের হয়তো নাম আছে, তারাও কিন্তু খেপে যাচ্ছে। এবং তাদের মধ্যে থাকতেই পারে হয়তো তাদের 1-2জন বিজেপিকেই ভোটটা দিতে হয়তো হতে পারে, তারা হয়তো হিন্দু হিসেবে বিজেপিকে ভোট দিত। এবং ফলে এই যে ইম্প্যাক্টটা তৈরি হয়েছে, এই ইম্প্যাক্টটা কিন্তু ভয়ঙ্কর, যেটা আমি চারপাশে ফিল করছি। ফলে ওরা যেটা ভেবেছিল, সেটা কিন্তু আমি বলবো যে এখানকার যে সচেতন মানুষ, পশ্চিমবঙ্গের সচেতন মানুষ, পশ্চিমবঙ্গের সচেতন রাজনৈতিক দল, এবং তাদের যে ইন্টারভেনশন, রাস্তায় দাঁড়িয়ে লড়াই, এবং সমস্ত ভোট প্রক্রিয়াটার উপরে, ইলেকশন কমিশনের উপরে নজরদারি রাখা, কোর্টে লড়াই করা,
সমস্তটা এবং নাগরিক মিলিয়ে সমাজও আছে, আপনি নাগরিক সমাজকেও অবশ্যই represent করেন। নাগরিক সমাজ, আমি বলছি তো, মানে সমস্ত স্তরের মানুষ, নাগরিক সমাজ রাস্তায় নেমে সব ধরনের লড়াইয়ের হ্যাঁ, মধ্য দিয়ে এমন একটা চাপ এটা তৈরি পশ্চিমবঙ্গ হয়েছে, বলেই সম্ভব। যে চাপের ফলে যতটা ফায়দা ওরা তুলবে ভেবেছিল, এখন পর্যন্ত মনে হচ্ছে ততটা ফায়দা তারা তুলতে পারবে না। এবং 15 তারিখ যদি সত্যিই দেখা যায় যে একটা বড় সংখ্যক ভোটারের নাম ক্লিয়ার হয়ে গেল এবং তারা 23 তারিখে ভোট দিতে পারছে, এবং যেভাবে সামাজিক অভিজ্ঞতা বাড়ছে, তাতে আমার মনে হচ্ছে বিজেপি এখানে একটা হিউমিলিয়েটিং ডিফিট ফেস করবে। আমার খুব সন্দেহ যে তারা আদৌ 2 অক্ষরের আসন, মানে তারা তো 2 ডিজিটের আসন সংখ্যা পাবে কিনা, 10 ক্রস করতে পারবে কিনা, এরকম পরিস্থিতির দিকে কিন্তু এগোচ্ছে, আমার তাই মনে হচ্ছে। ধন্যবাদ অনিন্দ্য বাবু, আর ধন্যবাদ কাজীদা। আমরা একটা সুন্দর আজকে আলোচনা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করলাম। আমরা জানি না যে আপনাদের এর মনের মধ্যে এই আলোচনার প্রভাব কতটা পড়লো, কিন্তু আমরা জানতে চাইবো যে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মত, আপনাদের ভাবনা আমরা যদি পাই, আমরা খুবই তাতে কিন্তু আনন্দিত হব। অতএব অবশ্যই কমেন্ট বক্সটা খুলে আপনারা লিখে ফেলবেন আপনাদের মত, এবং সেই সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি যদি চালু করে রাখেন, তাহলে আমাদের এই ধরনের কাজ করতে আরো বেশি উৎসাহ পাবো আমরা। সবাইকে অনেক ধন্যবাদ এবং নমস্কার আপনাদেরও। আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ।